আমি রাকিব হাসান, বর্তমানে থাকি মিরপুর ১৩ নম্বরে। সময়টা তখন ২০১১ সালের নভেম্বর মাস। আমি আমার পরিবারের সাথে থাকি জামালপুরের মাদারগঞ্জ থানার একটি গ্রামে। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। ঘটনাটা আমার দাদুকে ঘিরে। তিনি ছিলেন গ্রাম্য মাতব্বর, তার পাশাপাশি আবার কবিরাজিও করতেন। দাদুর চলাফেরা ছিল বেশ অভিজাতময়। তার হাতে সবসময় দেখতাম চেইনের ঘড়ি, চোখে সোনালি ফ্রেমের গোল গোল চশমা, এবং শীতকালে সবসময় কাঁধে দেখতাম কাশ্মীরি এক বিশাল শাল। আসলে এগুলোর বর্ণনা দেওয়ার কারণ হলো আমার ঘটনাটা কিছুটা এগুলোকে ঘিরেই। ২০১১ সালের নভেম্বর মাসের ১১ তারিখ বিকালবেলা আমার দাদু হঠাৎ ব্রেইন স্ট্রোক করে জামালপুর সদর থেকে মাদারগঞ্জ আসার সময় গাড়িতেই মারা যায়। তার এইভাবে চলে যাওয়াটা আমাদের গ্রামের বা পরিবারের কেউই মেনে নিতে পারছিলেন না। যথারীতি তাকে গোসল করানো হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন সকালে তাকে দাফন করা হবে। কারণ আমার বাবা বাড়িতে ছিলেন না, আর তিনি চেয়েছিলেন যেন শেষবারের মতো তার বাবাকে দেখতে পারেন। বলে রাখা ভালো, আমার দাদুর লাশ গোসল করানোর পর যেই খাটিয়ার ওপর শোয়ানো হয়েছিল, সেই খাটিয়াটা ঢেকে দেওয়া হয় আমার দাদুর সেই কাশ্মীরের শালটা দিয়ে। যেহেতু পরের দিন লাশ দাফন করা হবে, তাই দাদুর লাশটা রাখা হয়েছিল আমাদের উঠানে, এবং আমি, আমার চাচাতো ভাই, আমার চাচারা এবং গ্রামের কিছু লোকজন সারা রাত ধরে লাশ পাহারা দিচ্ছিলাম। যেহেতু শীতকাল ছিল, তাই বাইরে ছাউনি করে পাহারা দিচ্ছিলাম আমরা। আমার এখনো ঠিক মনে আছে বাইরে অনেক শীত এবং কুয়াশা ছিল সেই রাতে। রাত তখন ৩টা কি ৪টা হবে। সবাই তখন ছাউনির নিচে লেপের ভেতর ঘুমোচ্ছে, কিন্তু আমি তখনও জেগে। দাদুর জন্য কষ্ট হচ্ছিল। একটু পরপর কাঁদছি আর গিয়ে আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি। খুব মনে পড়ছিল দাদুকে। হঠাৎ এমন সময় আমি আমার দাদুর লাশের পাশে একজন লোকের কান্নার আওয়াজ শুনতে পাই। প্রথমে মনে হয়েছিল কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। একা একা জেগে লাশ পাহারা দেওয়াতে কিছুটা ভয় ভয়ও কাজ করছিল। লোকটার কান্না শুনে মনে হলো কেউ একজন তো জেগে আছে। একটু সাহস পেলাম। দেখতে গেলাম যে কে কাঁদছে। দাদুর লাশের খাটিয়ার উপর যেন কুয়াশা পরে ভিজে না যায়, তাই একটা বাঁশের চাটাই দিয়ে গোল করে ঠেকে দেওয়া হয়েছিল। তাই লোকটিকে দেখতে আমাকে উঠে খাটিয়ার সামনে থেকে পেছনের দিকে যেতে হয়। আমি উঠে পেছনের দিকে যেতেই দেখতে পেলাম লোকটাকে। সে স্পষ্ট গলায় আমাকে বলল, কে রাকিব দাদু ভাই? আমি একটু অবাক হলাম, কারণ লোকটাকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না। তার উপর সে আমাকে তখনও দেখতেও পাইনি। না দেখেই আমার নাম ধরে ডাকলো ভেবে ভয়ও পেলাম একটু। পরে মনে হলো সে আমাকে চিনে হয়তো বা। আমি হয়তো তাকে চিনি না। আমি শুধু তার কথার উত্তর দিয়েছিলাম আর কিছু বলিনি তাকে। চেয়ে দেখলাম লোকটা বেশ পুরো, মুখে লম্বা লম্বা সাদা দাড়ি, পরনে সাদা লম্বা পাঞ্জাবি, আর তার চেহারাও ছিল বেশ ফর্সা। যাই হোক, বেশিক্ষণ তাকায়নি তার দিকে। চলে এসেছিলাম সেখান থেকে এবং ছাউনির ভেতরে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটা সময়। তারপর সকাল হলো। 11টার দিকে জানাজা হবার কথা হলে অনেক লোকজন আসার কারণে দাদুর জানাজা হতে হতে প্রায় 11:30 বেজে যায়। অনেক ঘটনার পর তারপর দাফন কাজ সম্পন্ন করা হয়। ওইদিকে আমার বাবা তখন এসে পৌঁছাননি কাজের কারণে। সেদিন রাত প্রায় 12টার দিকে আমার বাবা আসেন। তিনি দাদুকে আর দেখতে পাননি। বাবা এসে অনেক কান্নাকাটি করলেন। আমি এবং আমার বাবা, মা, আমার ছোট কাকা সবাই দাদুর কবরের পাশে গেলাম রাতে কবর জিয়ারত করতে। জিয়ারত শেষে হঠাৎ আমার চোখ যায় কবরের পাশে একটা আম গাছের দিকে। দেখি রাতের সেই লোকটা ওইখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। কেমন জানি একটা কষ্টের ছাপ তার মুখে। আমি একটু ভয় পাই, অবাকও হই, কিন্তু কাউকে কিছু বলিনি। মোনাজাত করে তারপর সবাইকে নিয়ে চলে আসে বাড়িতে। আমার দাদুর মৃত্যুর পর আমাদের বাড়ি কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। সব কিছু গোছাতে আমাদের অনেক দিন লেগে যায়।
তার কয়েক মাস পর জানুয়ারিতে আমাদের এলাকায় একটা মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আসলে মাদ্রাসাটা ছিল আমার বাসা থেকে একটু দূরে, তো আমি এবং আমার একটা ভাতিজা মিলে প্ল্যান করি আমরা সেখানে যাব। আমার প্ল্যান ওয়াজ শুনতে যাওয়া হলেও ভাতিজা তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে ভাবছিল। আমরা যথারীতি পড়াশোনা শেষ করে 9টার দিকে রওনা দিই। এখানে বলে রাখা ভালো যে অনেক শীত পড়ার কারণে আমি আমার দাদুর শালটা গায়ে জড়িয়ে বের হই। আমরা হেঁটেই রওনা দিই, কারণ গ্রামের পথ, সেখানে কোনো যানবাহন ছিল না। তো হাঁটতে হাঁটতে রাস্তায় আমি কিছু জলপাই খুঁজে পাই। আমি ভাতিজা সুজনকে ডাক দিয়ে বললাম, দেখ জলপাই, চল কুড়াই, খেতে খেতে যাব। তখন সুজন বলে কয়েকটা নিয়ে যাবে ওর বান্ধবীর জন্য। তো আমরা দুইজন জলপাই কুড়োতে কুড়োতে একেবারে জলপাইয়ের গাছের নিচে চলে যাই। জলপাই গাছটা ছিল বেশ পুরনো এবং অনেক মোটা। একদিকে আমি জলপাই কুড়াচ্ছি আর সুজন আমাকে লাইট মেরে আলো দেখাচ্ছে। হঠাৎ সুজন আমাকে বলে ওঠে, চাচা চলো জায়গা এখান থেকে। আমি বললাম, কেন, জলপাই নিবি না? ও শুধু বলে, আমি যা বলি তাই করো, চলো এখান থেকে। আমি কিছু মনে না করে চলে আসি ওর সাথে। সেদিন পরে বাড়ি আসার পর সুজন আমাকে হঠাৎ বলে, আচ্ছা তুমি কিছু টের পেয়েছো তোমাকে যখন বললাম যে চলো? তখন সুজন বলল, যখন তুমি জলপাই কুড়াচ্ছিলে আর আমি লাইট ধরেছিলাম, হঠাৎ আমি জলপাই গাছের পেছনের জঙ্গলের দিকে তাকায় দেখি একটা বুড়া লোক আমার দিকে বেশ রেগে তাকিয়ে আছে আর জঙ্গলের এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছে, কিন্তু লোকটার পাগুলো মাটি থেকে বেশ উপরে ছিল। সেটা দেখে আমি ভয় তোমাকে নিয়ে ওখান থেকে চলে আসি। তোমাকে বলি নাই, কারণ বললে তুমি ভয় পাবা। সেদিন সুজনের গায়ে জ্বর আসে আর জ্বরটা অনেকদিন যাবৎ থাকে। তার কয়েকদিন পরের কথা, আমি আমার ফুফাতো ভাই এবং কয়েকজন মিলে যাই বর্গা দেওয়া আখের খেতে। তখন রাত প্রায় আনুমানিক 9টা কি 10টা। বলে রাখা ভালো, আমাদের ক্ষেতটা যে লোক বর্গা নিয়েছিল সে ছিল একটু কঠিন মেজাজের। কেউ আখ খেতে চাইলে সহজে দিত না। আমি আমার বন্ধুদের নিয়ে আখ খেতে গেলেও আমার বাড়িতে বলে দিত বা এসে আম্মুকে না করে যেত যেন পরবর্তীতে আর বন্ধুদের নিয়ে না যাই। তাই আমরা সবাই মিলে প্ল্যান করি আজ রাতে ওই লোকটাকে ইচ্ছে মতো ভয় দেখাবো আর আখ খাবো। আমি বাড়িতে বলে গিয়েছিলাম যে রাতে বাসায় আসবো না, সাজুর সাথে থাকবো। সাজু হচ্ছে আমার ফুফাতো ভাই। আমরা 3টা দলে ভাগ হই। এক দল যায় লোকটাকে ভয় দেখাতে, আর এক দল যায় আখ চুরি করতে। আমি সহ আরেক দল পাহারা দেই যেন কেউ এদিকে না আসে। প্ল্যান মতো সবাই সবার কাজে চলে যায় এবং আমি আর আমার দলের 3 সদস্য থাকি বাড়ির নিচে লোক পাহারা দেওয়ার জন্য। হঠাৎ ওই বাড়ি থেকে কিছু কুকুর আমাদের দেখে খুব চিল্লাচিল্লি করতে থাকে এবং আমরা সবাই দৌড় দিই সেখান থেকে। আমি আর এক বন্ধু ওসমান যাই একদিকে আর বাকিরা যায় অন্যদিকে। হঠাৎ ওসমান একটা গাছের শিকড়ের সাথে পা লেগে পড়ে যায় এবং আমি দৌড়ে একটু সামনে চলে যাই। আমি ওর জন্য একটু দাঁড়াই। একটু পর ওসমান হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলে, তাড়াতাড়ি পালা, আম গাছের উপরে আমি কি জানি দেখছি, তাড়াতাড়ি বাড়ির দিকে চল। তারপর আমরা দুজন বাকিদের কথা না ভেবে যার যার বাড়ি চলে যাই। পরের দিন বিকালে আমরা সবাই আমাদের আড্ডাখানা একটা পাশের টঙের উপরে বসে আড্ডা দিচ্ছিলাম আর গত রাতের কথা ভেবে হাসছিলাম। হঠাৎ সবাইকে বলি, কালকে রাতে ওসমান ভূত দেখছে। তারপর সবাই ওকে জিজ্ঞেস করে, কি রে, তাই নাকি, ভূত দেখছুস বলে সবাই হাসাহাসি করছিলাম। কিন্তু এরপর ওসমান ভূতের যে বর্ণনা দেয় তা শুনে আমি আর সুজন রীতিমতো ভয় পেয়ে যাই। সুজনের দিকে আমি একবার তাকাই, দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। কারণ সুজন যা দেখে অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক একই জিনিসটা দেখেছিল ওসমান। আমি অবাক হয়েছিলাম বৃদ্ধ লোকটার চেহারার বর্ণনা শুনে। কারণ প্রায় 2-3 মাস আগে দাদু মারা যাওয়ার সময় রাতে খাটিয়ার পাশে বৃদ্ধ লোকটার সাথে হুবহু মিলে যাচ্ছে ওসমান এবং সুজনের দেখা সে বৃদ্ধের চেহারা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম সাইফুল্লাহ। ওনার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামে। পেন্নাই গ্রামটা বেশ কয়েক
ভাগে বিভক্ত, উত্তর পেন্নাই, দক্ষিণ পেন্নাই, পূর্ব পেন্নাই, এরকম আর কি। ওনার যে বাড়িটা, এটা কোন পেন্নাই উনি সঙ্গত কারণে বলেন নাই, এটা গোপন রাখতে চেয়েছেন। ওনার জন্ম 1999 সালের জানুয়ারি মাসের 18 তারিখ সোমবার। সময়টা ছিল শেষ রমজান। ওই দিন সন্ধ্যার পর পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়। পরের দিন রোজার ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের আগের রাত 9টায় অর্থাৎ শেষ রমজান যেটা, সেটা হয়ে গেছে, ইফতার হয়ে গেছে রাত 9টার দিকে উনি জন্মগ্রহণ করেছেন। জন্মের সময় তারিখ স্পষ্ট মনে থাকার পেছনে কারণ এইটাই যে পরের দিন ঈদ উল ফিতর ছিল, তাই। উনি তো জন্মগ্রহণ করেছেন একটা বিশেষ সময়, সুন্দর একটি সময়, একটা পবিত্র রাতে। পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাতে এসে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। 3টা রাত স্বাভাবিকভাবে গিয়েছে। ঈদের আগের রাত, তারপর ঈদের দিনের রাত, ঈদের পরের দিনের রাত। এরপর যেই রাতটা আসবে, সেই রাতের আগের যে সন্ধ্যা, এই সন্ধ্যাতেই হঠাৎ করে শিশুটির আচরণে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে যায়। সে মায়ের বুকের দুধ খাওয়া পুরোপুরি রূপে বন্ধ করে দেয়। একটানা কান্নাকাটি করছে, এমন কান্না, এটা কোনো স্বাভাবিক কোনো শিশুর কান্না না। শিশুরা কান্নাকাটি করে, ক্ষুধায় কান্নাকাটি করে বা অন্য কোনো কারণে কান্নাকাটি করতে পারে, কিন্তু এমন কান্না অস্বাভাবিক রকমের কান্না। এটা কোনো কান্না না, এটা একটা আর্তনাদ, তীব্র আর্তনাদ, গলা ফাটানো আর্তনাদ, যে কারো বুকে কাপড় ধরিয়ে দেবে বাচ্চাদের এই কান্না। মা বাবা কোনোভাবেই থামাতে পারছেন না, আত্মীয় স্বজনরা চলে আসে, পাড়া প্রতিবেশীরা চলে আসে, সবাই মিলে চেষ্টা করেও কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যায় না। শরীরটা ভয়ঙ্করভাবে মাঝে মাঝে কেঁপে উঠছে, সময় গড়াচ্ছে, রাত গভীর হচ্ছে, কান্না তো থামে না। অজানা এক আতঙ্ক পুরো বাড়িটাকে মনে হচ্ছে গ্রাস করে ফেললো। দাদা দাদি তখন আর ধৈর্য ধরতে পারলেন না। দাদা দাদি বললেন, এটা কোনো স্বাভাবিক কান্না না রে, আর কিছুক্ষণ কাঁদলে বাচ্চাটা মারা যেতে পারে। নিশ্চয়ই কারণ নজর লাগছে বা অশুভ কোনো কিছু ছায়া পড়ছে ওর গায়ে। এক্ষুনি শাহাদত দারোগাকে ডাকতে হবে। শাহাদত দারোগা কোনো পুলিশের দারোগা না, উনি মূলত একজন কবিরাজ, তার নাম শাহাদত কবিরাজ। কিন্তু ওনার যে কাজকর্ম এতটা এগ্রেসিভ যে জিন ভূত তাকে দেখে মারাত্মক ভয় পায়। মানে এতটা ভয় পায়, উনি কোনো কাজে গেলে অতি দ্রুত সেই কাজের সমাধান উনি করে ফেলেন। খুব বেশিক্ষণ কোনো জিন ভূতের সাথে উনি কথা বলেন না, অল্প সময়ের মধ্যেই উনি যেটা করার দরকার উনি সেটা করে ফেলেন। কোনো নরম সুরে কথা বলেন না। জিন ভূতের কাছে এই শাহাদত কবিরাজি একটা মূর্তমান আতঙ্ক, জিন ভূতের কাছে উনি একটা জিন ভূত, এমন একটা অবস্থা আর কি। এই জন্যই তার এই বিশেষ এগ্রেসিভ আচরণের কারণে মানুষজন তাকে শাহাদত কবিরাজ না বলে শাহাদত দারোগা বলে অভিহিত করেন। উনি প্যারানরমাল বিষয়ে বোঝা বা সমাধানের বিষয়ে আল্লাহর রহমতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। বাড়ির একজন সদস্যকে পাঠানো হয় এই শাহাদত কবিরাজকে আনতে। তখন তো সবার হাতে মোবাইল ফোন ছিল না, টর্চ লাইট নিয়েই রওনা দিয়েছেন। ফোন করে আর জানাতে পারেন নাই শাহাদত কবিরাজকে যে শাহাদত কবিরাজ বাড়িতে আছেন কিনা, ওনারা আসছেন। আর শাহাদত কবিরাজের কাছেও তখন মোবাইল ফোন ছিল না। একটা রিক্সা নিয়ে যান, রিক্সার নিচে একটা হারিকেন ছিল, হারিকেনের টিমটিমে আলোতে পথ চলছিল, আর যিনি যাচ্ছিলেন তার কাছে তো টর্চ লাইট ছিলই। মোটামুটি শাহাদত কবিরাজের বাড়িতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যান। শাহাদত কবিরাজ তখন জেগেই ছিলেন। তো উনি ওনার বেশ কিছু উপকরণ নিয়ে আবার ওই রিক্সাতে রওনা দেন। কথা ছিল রিক্সাতে করে আবার তাকে পৌঁছে দিতে হবে। কবিরাজ আসেন, আসার পর উনি বলেন যে এই বাচ্চার উপর একটা শক্তি কাজ করছে না, অনেকগুলো শক্তি একসাথে কাজ করছে। উনি ঝাড়ফুঁক করলেন, রুকিয়া করলেন, আর এই সাইফুল্লাহ ভাইয়ের মা বাবাকে বলে দিলেন যে বাচ্চাকে কখনোই সন্ধ্যার পরে বাইরে নেবেন না, আর যখন আজান দেয় আজানের সময় ওকে বাইরে নেবেন না, আজান শেষ হয়ে গেলে নিতে পারবেন। খুব সাবধানে রাখবেন, সবসময় বাচ্চার সাথে কেউ না কেউ যেন থাকে। এখন তো কবিরাজকে বাড়ি পৌঁছে দেওয়ার পালা। আর তখনই আর একটা ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত ঘটে। সেটা হচ্ছে, যিনি নিয়ে আসছিলেন এই শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগাকে,
তিনি আবার শাহাদত কবিরাজকে পৌঁছে দেওয়ার জন্য রিক্সা নিয়ে রওনা দিয়েছেন। 3 জন লোক, রিক্সা চালক, ওই পরিবারের একজন ব্যক্তি আর শাহাদত কবিরাজ। রাত তখন প্রায় 10টা কি 10টার বেশি বেজে গেছে, চারদিকে ঘোর অন্ধকার। তো ওই সময় কিন্তু রিক্সা চালানো হতো ওই হারিকেনের মিটিমিটি আলোতে। গ্রাম্য পথ, কাঁচা রাস্তা, গাছপালা দিয়ে ঘেরা। রিক্সা চলছে আস্তে আস্তে, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ হঠাৎ কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দে কিন্তু নিস্তব্ধতা একটু কমে যাচ্ছিল। কিছুটা পথ আগানোর পরে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে রিক্সাটা ভারী হয়ে গেল। যিনি রিক্সা চালক কোনোভাবেই উনি রিক্সাটা টানতে পারছেন না। মনে হচ্ছিল পেছন থেকে কেউ রিক্সা টেনে ধরে রেখেছে। রিক্সাওয়ালা তার সিট থেকে নেমে পড়ে। নেমে সে দাঁড়িয়ে রিক্সার সামনের দিকে আগানোর চেষ্টা করে, তাও পারে না। এ পর্যায়ে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে চারদিকে খুঁজে দেখতে থাকে যে ঘটনা কি, চাকার নিচে কিছু পড়লো না কি হলো, না কিছুই তো নাই। এদিকে হয় কি, ওই হারিকেনের যে আলো এটাও আস্তে আস্তে কমতে থাকে। রিক্সা চালক মনে করলেন যে হারিকেনে কি ঠিকঠাক মতো কেরোসিন তেল উনি ভরেছেন। এই চিন্তা করে হারিকেনটা উনি খুলে ঝাঁকিয়ে দেখলেন যে ঠিক তো আছে, তেল তো ঠিক আছে, সমস্যাটা কি, হারিকেনের আলো কমে যাচ্ছে কেন? তখন হারিকেনের আলোটা বাড়ানোর জন্য একটা ছোট্ট গোলাকৃতির চাকার মতো থাকে, একটা হুইলের মতো থাকে। ওটা দিয়ে কিন্তু হারিকেনের যে সলতে, এটা বাড়ানো যায় কমানো যায়। উনি আবার সলতেটা একটু বাড়িয়ে দিলেন। এরপর দেখলেন যে আলো আবারও কমে যাচ্ছে। এই যে এত কিছু হচ্ছে, এই যে শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা যিনি, উনি কিন্তু তেমন কিছু বলছেন না, ওনার কোনো ভাবান্তর নাই। উনি শুধু বিড়বিড় করে কিছু পড়ছেন। আর তখনই শাহাদত কবিরাজ, ওই পরিবারের একজন সদস্য, আর হচ্ছে এই যে রিক্সা চালক, 3 জনই দেখতে পান রাস্তার 2 পাশে যে গাছগুলো রয়েছে না, ওই গাছের আড়ালে জোড়া জোড়া চোখ দেখা যাচ্ছে। আর চোখগুলো লাল টকটকে জ্বলছে। এই চোখগুলো গোলাকৃতির চোখ না, মানুষের চোখের মতোই মনে হচ্ছে, কিন্তু লাল টকটকে জ্বলছে। মনে হচ্ছে চোখগুলো একটা লাইট। প্রথমে রিক্সা চালক আর এই যে সাইফুল্লাহ ভাইয়ের যে ফ্যামিলির যিনি সদস্য ছিলেন, মানে তার জ্যাঠাতো ভাই হয় আর কি, ওনারা মনে করছেন যে এটা মনে হয় কোনো পোকা বা কোনো প্রাণী। কিন্তু না, এরা কোনো পোকা ছিল না, অন্য কোনো প্রাণী ছিল না। অল্প সময়ের মধ্যে দেখা গেল ছোট ছোট শিশুদের মতো তাদের দেহ, গায়ের রং অদ্ভুত রকমের ধূসর, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এই গাছের আড়াল থেকে এরা তাকিয়ে আছে। কেউ খুব রাগান্বিত, কেউ বিশ্রীভাবে হাসছে, কেউ আবার স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে যিনি রিক্সা চালক আর এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই দুজন তো মারাত্মক ভয় পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এই চোখের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। একটু আগে হয়তোবা 10 জোড়া চোখ ছিল, এখন মনে হচ্ছে 15 জোড়া হয়ে গেছে, এরপরে 20 জোড়া, এরপর 25 জোড়া, এরকম মনে হচ্ছে বাড়ছে। এরই মধ্যে হয় কি, ওই রিক্সার সামনে দিয়ে কয়েকটা বাচ্চা দৌড়ে পার হয়ে যায়। তারপর দেখা যায় যে গরুর বাছুরের মতো অবয়ব, যেগুলোর মাথা আবার মানুষের মতো, এগুলো লাফিয়ে লাফিয়ে চলছে। ব্যাঙ যেভাবে লাফায় ওইভাবে চলছে। রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আবার কোনোটাই ওপাশ থেকে এপাশ আসছে। আবার কেউ কেউ সামনের দিকে চলে যাচ্ছে, আর মাঝপথেই অদৃশ্য হয়ে যাচ্ছে। আর রাস্তার এপাশ ওপাশ থেকে খুবই বিশ্রীভাবে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ঙ্কর এক গা ছমছমে পরিবেশ। আর কোনো এক অদৃশ্য কারণে এরা একদম কাছ থেকে এসে কোনো ক্ষতি করতে পারছেন না, তাদের শরীরে হিট করতে পারছে না, কিছুটা দূরত্ব বজায় রেখেই ভয় দেখাচ্ছে। এরপর শুরু হলো আগুনের খেলা। 3টা আগুনের কুণ্ডুলি তাদের ঠিক মাথার উপর দিয়ে ভোঁ করে উড়ে গেল। এটা তাপ ছিল এতটা ভয়ঙ্কর যে মনে হচ্ছে তাদের শরীরে আগুন ধরে যাবে, এতটা তাপযুক্ত এই আগুনের কুণ্ডুলি। তখন ছিল শীতকাল, জানুয়ারি মাসের ঘটনা, তো শীতকাল ছিল। জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ঠান্ডা থাকে আর কি। তাদের শরীরগুলো ঘেমে একদম একাকার। এই রিক্সা চালক, এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই 2 জনই এই কবিরাজের 2 হাত চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পর কবিরাজ বললেন, আরে ডরাইও না, আল্লাহ আছেন আমাদের সাথে, চুপ থাকো, দেখো এখন কি হয়। ওদেরকে ডাকছি, খালি এখন দেখো খেলতামাশা কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে আরো কয়েকটা আগুনের কুণ্ডলি কোত্থেকে যেন চলে আসছে। এগুলো আবার ধানি জমির উপরে গিয়ে মিলিয়ে গেল।
এরপরেই ঘটলো আর একটা ঘটনা, সেটা হলো এই যে রাস্তার এই পাশে ও পাশে অনেকগুলো জোড়ায় জোড়ায় লাল লাল চোখ, মনে হচ্ছে এই চোখগুলো একে একে নিভে যাচ্ছে, জল করছিল তো নিভে যাচ্ছে। আর এরপর শুরু হলো আর্তনাদ, এমন আর্তনাদ মনে হচ্ছে যে এগুলোকে ভয়ঙ্কর ভাবে কেউ পেটাচ্ছে, এরা চিৎকার করছে ব্যথায়, মনে হচ্ছে এরা কুকড়ে যাচ্ছে, কান্নাকাটি চিৎকার। মাত্র মিনিট খানেক এরকম হয়েছে, এরপরে একদম সব কিছু স্বাভাবিক। তখন ওই কবিরাজ বললেন যে নাও এবার চালাও, আর কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ সমস্যা শেষ। এরপরে কবিরাজকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তখন কবিরাজ বলেন যে তোমরা চলে যাও, ইনশাল্লাহ যাওয়ার পথে আর কোনো সমস্যা হবে না। কবিরাজকে তখন জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি হয়েছিল। তখন কবিরাজ জানালেন একটা রহস্যময় ব্যাপার। কবিরাজ জানালেন এই যে সাইফুল্লাহ ভাই উনি যখন জন্মগ্রহণ করেছেন, কবিরাজ জানালেন যে এই শিশুটার জন্ম হয়েছে এক বিরল রাত্রে, রমজানের শেষে চাঁদ রাতে, আবার সোমবারটা ইসলাম ধর্মে একটা বিশেষ গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। তো এই বিষয়গুলো মিলে গিয়েছে এই বাচ্চার বেলায়। আর এমন সময়ে এমন দিনে জন্ম নেয়া বাচ্চাদের প্রতি এই অশুভ শক্তিদের নজর থাকে। তারা বিশ্বাস করে এই ধরনের বাচ্চাদেরকে বলি দিতে পারলে তারা অনেক শক্তি অর্জন করবে। মূলত ওই রাত্রে যারা এসেছিল তারা ছিল টাহুরা প্রকৃতির জিন। এরা শিশু অপহরণ করে, শিশুদেরকে হত্যা করে, শিশুদেরকে বলি দেয়। আর ওই সময় এই যে কবিরাজ, শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা, উনি তার অনুগত ভালো জিনদেরকে আহ্বান করেছিলেন। আর এই জিনগুলোর সাথে সাথে চলে এসে এই টাহুরা জিনগুলোকে দিয়েছে বেধড়ক মায়। আর মায়ের খাওয়ার পরে এরা পালিয়ে যায়। এরপরে সহি সালামতে ঠিকঠাক মতো সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই আর রিক্সা চালক ওনারা চলে আসেন। প্রতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে এই যে রিক্সা চালকের জ্বর এসেছিল, সেই সাথে এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাইয়েরও জ্বর এসেছিল। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে এই যে শাহাদত কবিরাজ উনি গিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন এই দুইজনকেই। পুরোপুরি ঠিক হতে 1 মাসের মতো সময় নিয়েছিল। তবে এটা নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মনসুর উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি কোনো একটি জায়গায় বসবাস করেন, স্পেসিফিক লোকেশন তিনি দিতে যাচ্ছেন না, মানে নির্দিষ্ট লোকেশন তিনি দিতে যাচ্ছেন না। তবে যেখানে তিনি যে প্রভিন্সে বা যেখানে তিনি বসবাস করেন সেই জায়গাটা ডেভেলপিং একটা জায়গা, সেটা আবার উন্নতি হচ্ছে সেই জায়গায়, এবং অনেক আমাদের দেশি মানুষ, বাংলাদেশি মানুষ এবং অন্যান্য আমাদের সাউথ এশিয়ানরা বসবাস করেন সেখানে। বেশ অনেক রকম কাজই করেন তারা, বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। তো আমাদের মনসুর সাহেব যিনি, তিনিও একটা দোকানে চাকরি করেন সেখানে, এবং তার থাকার জন্য যে জায়গাটা সেটা খুব একটু ডিফারেন্ট। তিনি বলেছেন তিনি যেখানে থাকেন সেই জায়গাটা বেশ অনুন্নত বলতে হচ্ছে অনেক প্রাচীন একটা জায়গা। এই জায়গা সম্পর্কে তিনি যে গ্রামটার কথা বলছেন যেখানে তিনি থাকেন, এটা একটা গ্রাম অ্যাকচুয়ালি বা বসতি। যেখানে তিনি থাকেন সেই জায়গাটা নাকি একসময় অ্যাবান্ডন হয়ে গিয়েছিল। অ্যাবান্ডন মানে মানুষজন চলে গিয়েছিল এখান থেকে। সেখানকার মানুষজন নাকি চলে গিয়েছিল অনেকটাই। আমাদের দেশে যেমন আমরা শুনি যে বিভিন্ন রকমের রোগ বালাইয়ের ভয়ে আমাদের দেশে কিন্তু একটা সময় গ্রাম থেকে মানুষ সরে যেত। তো কোনো একটা রোগ দেখা দিয়েছে, রোগের জন্য মানুষ চলে যেত, এবং সেই আমাদের দেশের গ্রামের যেই ঘটনাটা প্রচলিত ছিল সেটা কিন্তু বেশ অন্যরকম, যে সেই রোগকে নাকি দেখতে পেত গ্রামের মানুষরা। দেখা যেত ভর দুপুরে কেউ দেখেছে এরকম দাঁড়িয়ে আছে কেউ, এবং এরকম মুখে কাপড় টানা বা এরকম কিছু। আবার অনেকে দেখেছে তাদের ছাদের উপরে, এরকম অনেক কিছু শুনতে পেত। এবং এই রোগ দেখা থেকে যেই রোগের দেখা পেত তাদেরই নাকি সে অসুখ হতো, এবং পরবর্তীতে গ্রাম উজাড় হয়ে যেত। আমাদের দেশে সাধারণত এরকম ঘটনা প্রচলিত আছে যে মানুষ সামনের দরজা দিয়েও পলাতো না, বাসার পেছন থেকে শীত কেটে বেরিয়ে যেত আমাদের দেশের মানুষ।
এই অসুখের ভয়ে। তো সেরকমই একটা কারণে নাকি সেই জায়গায়, যেই জায়গায় মনসুর সাহেবরা থাকেন বা মনসুর ভাইরা থাকেন, সেই জায়গায় নাকি এরকম কিছু ব্যাপার ঘটেছিল অনেক আগে, এবং সেখানকার গ্রামের মানুষরা সেই রোগ এবং এই জিনের ভয়ে তারা ওখান থেকে চলে যায়। তারপর নাকি অনেক বছর এটা এইরকমই খালি পড়ে আছে, এবং বেশ পুরনো বাড়ি এবং কোরাল এবং মাটি ইত্যাদি দিয়ে তৈরি করা বাড়িগুলো। আর এরকম স্ট্রাকচারের অনেকগুলো বাড়িঘর নিয়ে কিন্তু এই গ্রামটা বেশ বড় একটা গ্রাম, অ্যাবান্ডেন, এবং তার মধ্যে বিভিন্ন গলি আছে, গলিগুলো একদম মানে নীরব নিথর এরকম থাকে। আর মনসুর ভাইদের যে থাকার জায়গা, তারা যেখানে ভাড়া থাকে, তারা কিন্তু এই যে গ্রামটার পরেই কয়েকটা ব্লক পরেই থাকেন, এবং সেটাও অনেক পুরনো একটা জায়গা, বেশ পুরনো, এবং এটা মনে হয় গ্রামেরই একটা কাইন্ড অফ লাইক এক্সটেনশন, মানে সেখানেও ওই গ্রামেরই হয়তো কিছু অংশ থেকেই এই বাসাটা নেওয়া। বেশ পুরনো বাড়ি এবং বেশ অল্প ভাড়ায় মনসুর ভাইরা এটা পাইছেন, এবং এই কারণেই তারা সেই বাসাটা নিছেন। এবং মনসুর ভাইয়ের কাছে এটা ব্যাপার মনে হয় না, তার বাসা থেকে তার কাজের দূরত্ব আধা ঘন্টা 35 মিনিটের মতো, হেঁটে গেলে বাইসাইকেলে গেলে আরো অল্প সময় তিনি আসতে পারেন, তার বাইসাইকেল একটা আছে। তো তিনি কখনো হেঁটে আসেন, কখনো বাইসাইকেলে আসেন, এবং তিনি এটাই সবচেয়ে বেশি পছন্দ করেছেন যে তার কাজের থেকে খুব অল্প দূরত্বেই বাসাটা। তো যাই হোক, তিনি ভয় পান না। মনসুর ভাই ওখানে আসেন, রাতের বেলায় আসেন, কাজ শেষ করে তার স্টোর বন্ধ করে যখন আসেন রাত হয়ে যায়। বেশিরভাগ সময়ই তিনি সাইকেল নিয়ে আসেন, অনেক সময় সাইকেল ছাড়াও হেঁটে হেঁটে আসেন। তো যখন সাইকেল ছাড়া হেঁটে আসেন তখন একটু অস্বস্তি লাগে তার কাছে, মনে হয় যে কেমন জানি, কারণ তিনি ওখানে শুনছেন যে মানুষজন নাকি অনেক কিছু দেখছে। এটা উনি ওই যে ওখানকার যারা লোকাল মানুষ আছে, আশেপাশে যারা অন্য আরব আছে যারা, তাদের কাছ থেকে শুনছেন যে ওইখানে নাকি মানুষজন এরকম দেখছে যে কিছু পোড়ায় খাচ্ছে। হ্যাঁ, মানে এরকম ঘটনা তিনি শুনছেন যে দেখছে যে ওই গ্রামের এই পাশে যে আগুন জ্বলতেছে, তা আগুন জ্বলা দেখে মানুষজন নাকি সামনে গেছে, যে দেখে যে ওইখানে মানে মানুষজন মনে হয় বারবেকিউ করতেছে এরকম। তো কাছে যে কিউরিয়াস মানুষ তাকাইছে, তাকায় দেখে যে মানে ওই ওই যেখানে পোড়াচ্ছে সেই জায়গাটা, সেটা একটা উদ্ভট কিছু পোড়াচ্ছে, এবং যারা তাকাইছে তারা দেখতে বিভৎস চেহারা। হ্যাঁ, মানে এরকম এর দেখছে মানুষ, এবং ওই গ্রামের মধ্যে নাকি আগুন দৌড়াদৌড়ি করতে দেখছে মানুষ, যে আগুনের তলায় দিক দিয়ে যাচ্ছে গলিগালার ভেতর দিয়ে, এবং বাড়ি ঘরের সামনে দাঁড়ায় দাও দাও করে চলতেছে। তো এগুলো মানুষ দেখছে অনবরত, এবং অনেককে দেখা গেছে যে থাপ্পড় দিচ্ছে, এটাও শুনছে। তো মনসুর ভাই এটা নিয়ে খুব একটা কেয়ার করতো না, কারণ তিনি গ্রামের ছেলে, বাংলাদেশের, এবং তিনি অসংখ্য রাত গ্রামে চলাফেরা করছেন। সেখানে তিনি হেঁটে চলাফেরা করছেন, মোটরসাইকেল চালাইছেন, সাইকেল চালাইছেন, এগুলো তার কাছে কোনো কিছু মনে হয় না, বা দুদু প্রান্তর। এবং তিনি এই ভূতের ঘটনা বা ইত্যাদি ইত্যাদি নাকি অনেক আগের থেকে শোনেন, তো রেডিওতে যখন হতো তখন থেকেই শুনতেন। তো তার খুব ইন্টারেস্ট ছিল, এবং এইসব কারণে তিনি অনেক জায়গায় বসে বসে শুনতেন। তো সেরকম তিনি মানে কিছু এক্সপিরিয়েন্স করেন নাই তখন পর্যন্ত, এই ঘটনাটা বলার এক পর্যন্ত। তো তিনি এরকম যেতেন আসতেন, এবং রাতের বেলা তিনি যখন দেখতেন যে চাঁদ উঠছে, তিনি ওই গ্রামের পাশ দিয়ে, তার আশা পড়তে কিন্তু গ্রামের একদম পাশ দিয়ে, তো তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসার সময় তিনি খেয়াল করতেন আর ভাবতেন যে এখানে কারা থাকতো, কেমন মানুষ, এরকম ধুধু করে কেন, ধুধু হয়ে আছে। তিনি মাঝে মাঝে ভাবতেন যে তার গ্রামের কিছু বন্ধু বান্ধব আছে, তাদের পেলে তিনি ওখানে বসে ওখানে মানে টাইম কাটাইতেন, পার্টি করতেন এরকম। এগুলো তিনি ভাবতে ভাবতে জানো দিক দিয়ে। তো ওরকম কিছু দেখেন না, এবং তার বেশ ভালো লাগে, বেশ মানে অন্যরকম লাগে। তো একদিনকার ঘটনা, যেটা ঘটার পর থেকে মনসুর ভাইয়ের এই চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সেটা হচ্ছে মনসুর ভাই ওই দিন তার ওখানে কাজের মধ্যে বেশ ব্যস্ততা ছিল। তো মোটামুটি সেই ব্যস্ততাতে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে কাজের জায়গাটা, বেশ করে নিজেও বেশ হয়ে গেছেন আর কি, টায়ার্ড হয়ে গেছেন, কঠিন অবস্থা। তো তিনি বাজারও করছেন, তার বাসায় ওই দিন রান্না বাড়ার জন্য বাজার করা দরকার, বাজার করছেন। বাজার করে তিনি সেগুলো পলিথিনে ভরছেন। ভরে তিনি যখন সাইকেলটা নিছেন, তার সাইকেল নিয়ে আসবেন, তখন দেখেন যে ওই সাইকেলের চাক্কা হয়ে গেছে, লিক হয়ে গেছে, মানে পাম্প নাই সাইকেলের। তো চিন্তা করলেন যে এইটা তখন আর কোনো গুড না, এটা নিলে মানে এটাও টানা লাগবে আমার। তো তিনি ওই স্টোরের মধ্যে, দোকানের মধ্যে সাইকেলটা ঢুকায় রেখে লক করেন। একটু নিজের প্রতি নিজে বিরক্ত ফিল করতেছেন, কারণ সারাদিন কষ্ট করছেন, কাজ করছেন, সারা শরীরটা মনে হচ্ছে নোংরা, তাকে যেতে হবে আবার। আর যেখানে তিনি তাদের যে থাকার জায়গা, ওখানেও মানে যে বাথরুমটা হচ্ছে বাইরে, যেখানে গোসল করতে হয় বাইরে একটা জায়গায় আলাদাভাবে বাথরুম করা, তো এই করতে হবে তাকে ওখানে। এগুলা তার কাছে মনে হচ্ছে যে একটা মানে পেইন, মনে হচ্ছে কোনো মতো যে যদি পড়ে থাকতে পারতো, আবার এই বাজারটা হাতে করে নিতে হবে।
বাজারের মধ্যে রান্নার জন্য ওনাদের ওই যে ফ্রোজেন মাছ ছিল সেগুলো প্যাকেট করে রাখা, ভেতরে ওইটা ভরে নিছেন। তো নিয়ে তিনি তার স্টোর ক্লোজিংয়ের সময় ক্লোজ করে তিনি বেরিয়েছেন আর কি। তো ওনার সাথে ওইখানে আরেকটা ছেলে ক্লোজিং করে কেরালার। তো দুইজনে মিলে ক্লোজিং করে উনি বেরিয়েছেন, বের হয়ে হাঁটা দিয়েছেন। তো ছেলেটা তার সাথে কিছু দূর পর্যন্ত আসছে হেঁটে, তারপর বলতেছে যে তার বাসা আরেক জায়গায়, সে চলে গেছে হেঁটে আরেক জায়গাতে। আর মনসুর ভাই হেঁটে হেঁটে আসতেছেন। তো আসতেছেন, তার কাছে বেশ ভালোই লাগতেছে, কারণ না গরম না ঠান্ডা এরকম একটা আবহাওয়া, এবং রাতের বেলা একটু ঠান্ডাই একটু বেশি পড়ে যায়। তো এরকম ধরে মূল রাস্তা ধরে হাঁটতে 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 তো তারপরে যেতে গলিতে ঢুকলেন তিনি। এখান দিয়ে কিন্তু গলি দিয়ে ঢুকে তারপরে তার ঢুকতে হবে সেই যে ওই তার অঞ্চল, ওখানে সেই গ্রামের পাশের রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো তিনি যাচ্ছেন, হাতের মধ্যে যেহেতু বোঝা একটু অন্যরকম লাগতেছে, মানে একটু কষ্ট লাগতেছে হাতের মধ্যে, কারণ এই বারবার হাত বদল করেন, এই হাত থেকে ওই হাতে নেন। এর মাছের ব্লক কতগুলা ভিতরে, আর টুকিটাকি আরও কিছু জিনিস আছে, এটা ফ্রোজেন ফিশের ব্লক। তো এগুলা তিনি এক হাত থেকে আর এক হাতে নেন, আবার হাঁটতেছেন আর যাচ্ছেন। তো এক সময় তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসলেন আর কি, এসে তিনি যাচ্ছেন। তো কি জন্য জানি তার কাছে মনে হলো যে এই পাশে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তিনি সবসময় খেয়াল করছেন, তো কখনো যান নাই। তিনি খেয়াল করছেন যে তিনি যদি এইখানে একটা গলি দিয়ে গিয়ে ওই গ্রামের ঘরবাড়ির ভেতর দিয়ে একটা জায়গা আছে গলি, তিনি ওইটা দেখছেন আগে, যে এই গলি দিয়ে যদি যে তিনি বা দিয়ে কেটে ডান দিক দিয়ে বেরোলে একদম কিন্তু তার বাসার পাশের অংশটাতে যে তিনি উঠবেন। তার কাছে হঠাৎ মনে হলো যে আমি এই শর্টকাটটা নেই। এই চিন্তা করে তিনি হেঁটে ওই গলিতে ঢুকে গেলেন। তো ঢুকছেন রাতের বেলা, কিন্তু এখন কিন্তু এইখানে কিন্তু কোনো ল্যাম্পপোস্ট নাই, অন্ধকার, কিন্তু শুধু চাঁদের আলোতে ওই জায়গাটা আলোকিত হয়ে আছে। তো আকাশে চাঁদের আলো, এই চাঁদের আলোটা পুরো যখন একটা জায়গায় পড়ছে, কিন্তু ওই জায়গায় মানুষ নাই, শুধু ঘর বিভিন্ন, মানে আপনি বুঝতেছেন ঘর, এবং খুব পুরনো ঘর, এবং আপনি জানেন যে একসময় মানুষ থাকতো, মানুষ এই জায়গাগুলো ভূতের ভয়ে অ্যাবান্ডন করে চলে গেছে। তখন কিন্তু আপনার কাছে আরো বেশি ভীতিকর মনে হবে। তো মনসুর ভাইয়ের কাছে হঠাৎ করে এরকম দেখার পরে মনে হইতেছে যে হতে পারে, তার কাছে একটু ভয় লাগতেছে, মনে মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথায় উকি দিতেছে। তো তিনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে বাঁয়ে তাকান, দেখেন যে ঘরগুলা দরজাগুলা খা করতেছে, দরজা নাই ওইটাতে, দরজা নাই, জানালা নাই, পাল্লা নাই, পুরা খা করতেছে। আবার কয়েকটার মধ্যে এরকম দরজা জানলা আছেও। তো তিনি আরো সামনে গেলেন, একই অবস্থা, এবং তিনি একবারে দেখলেন যে কয়েকটা ঘর এরকম লাইন দেয়া। তো যখন তিনি এরকম হেঁটে হেঁটে বেরোচ্ছেন, তো মোটামুটি কিন্তু ওই অংশটা পার করে ফেলছেন। এইবার আরেকটা টার্ন নিয়ে যে ঢুকছেন, এই জায়গায় এরকম আরো কতগুলা ঘর, তো আর ডান দিকে কতগুলা ঘর আছে এই পাশে এরকম। তো তিনি মাঝখান দিয়ে চলে যাচ্ছেন। তো তিনি একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতেছেন ওই ঘরের মধ্যে মনে হয় দরজা ছিল এক সময়, কিন্তু দরজাটা জরাচিহ্ন খোলা। এটা কেমন যেন বলছে বাড়ি খাচ্ছে, ঠাস 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 করে। তো মনসুর ভাই বোঝার চেষ্টা করলেন যে বাতাস নাই, মানে ওইরকম বাতাস নেই, হালকা মৃদু মন্দ বাতাস তো লাগতেছে গায়ে। এই ঠাস 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 শব্দটা কেমন হইতেছে, ভাঙা দরজার বাড়ি খাওয়ার, কিন্তু বাতাস নাই। তো তিনি একবার ভাবলেন এখানে কি মানুষ থাকতেছে কেউ। পরে চিন্তা করলেন আরে মানুষ থাকলে তেন বাতি জাতি জ্বলবে, আর একটা ঘরে কি মানুষ থাকবে, থাকলে তো আরো মানে কয়েকটা ঘর থাকবে আশেপাশে, এইভাবে তো একটা ঘরের মধ্যে মানুষ উঠে না। আর এই দরজাটা ঠাস 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 একটা রিদমিক ভাবে বাড়ি খাইতেছে কেন। তো একটু ভয় পেয়েছে কিন্তু মঞ্জুর ভাই, একবার তার মনে হলো যে উনি ঘুরে চলে যাক, ওই ঘরটার সামনে যাওয়ার সাহস হইতেছে না তার। ঘরটা কেমন যেন একটু এক্সটেন্ডেড, সামনের দিকে বাড়ানো। তার কাছে মনে হলো যে একবার তিনি ঘুরে চলে যায় ওদিক দিয়ে, এবার চিন্তা করতেছে। আবার কি মনে করলো যে এত দূর রাস্তা, সেই শর্টকাটটা কাটানোর জন্য আমি আর ঘুরে চলে যাবো ওদিক দিয়ে। এই চিন্তা করতে করতে তিনি যা থাকে কপালে মনে করে হাঁটা দিলেন সামনে। তো সে হেঁটে ওই ঘরের কাজ দিয়ে গেছেন, মানে জাস্ট দরজার প্যারালালি আসছেন। তিনি কিন্তু ওই বাড়ি খাওয়ার শব্দটা শুনতেছিলেন। ঠিক যখন দরজার পাশে আসছেন, হঠাৎ করে মনে হলো যে বাড়ি খাওয়ার শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি নিজের অজান্তেই, একবার চাইতেছিলেন তাকাবেন না দরজার দিকে, নিজের অজান্তেই দরজার দিকে তাকাচ্ছেন। তখন তার কাছে মনে হলো ভিতরে বসে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে। নিঃশ্বাসটা কেমন, হাঁপানি রোগী যেভাবে মানুষ নিঃশ্বাস ছাড়ে, অনেক কষ্ট করে করে নিঃশ্বাস নেয় সেরকম, মানে জোরে জোরে হাঁপানি রোগী যেরকম দেয় নিঃশ্বাস নেয় সেরকম, মানে খুব মানে বেশি রকমের যারা শ্বাসকষ্ট হলে যেরকম করতেছে ওরকম করে কেউ নিঃশ্বাস নিতেছে।
কেন জানি শব্দটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছে মনসুর ভাই। তিনি মানে কেঁপে উঠছেন কাইন্ড অফ। তো তিনি তাড়াতাড়ি পার হইতে গেছেন। তো এই সময় তার নজরে পড়ছে, চাঁদের আলো পড়ছে যে অন্ধকারের মধ্যে মনে হলো দুইটা চোখ, মানে পুরা অন্ধকার ঘরের মধ্যে দুইটা চোখ শুধু। তারপর ওই ফিগারটা সামনে আসলো আরো। তো তিনি দেখতেছে একটা ছালার মতো পরা, মানে ছালা যেরকম হয়, ছালার রং যেরকম আর কি, টেন কালার টাইপের এরকম দিয়ে, মাথার উপরে চোখের দুই পাশ দিয়ে উপর দিয়ে এরকম মাথায় ঘোমটার মতো দেওয়া একটা মহিলার মতো চেহারা, কিন্তু এটা মহিলা কিনা তিনি বলতে পারবেন না, কারণ চোখ দুইটার জন্য আর কিছু দেখা যাচ্ছে না। কতগুলো চুল বের হয়েছে। একটা হাত বাড়লো সামনে, তার সামনে এক হাত বাড়াই দিল এবং হাতটা একদম শীর্ণ, মনে হচ্ছে কঙ্কালের উপরে কেউ কালো চামড়া দিয়ে যদি পেঁচায় দেয় যেরকম হবে সেরকম। হাতের নখগুলো সুচালো, একদম পাখির নখের মতো এরকম তার সামনে এরকম বাড়াই দিল। দিয়ে একটা কণ্ঠ শুনলো তিনি, একেবারে অ্যারাবিকে বলল তাকে, তিনি এমন ভাবে বলল, মানে এই কণ্ঠটা তার কাছে মনে হয় নাই কোনো মানুষের কণ্ঠ হতে পারে। অবশ্যই নারী টাইপের কণ্ঠ, কিন্তু ভয়ঙ্কর। মানে যেটা বলছে তার মানে মাছ দেয় আমাকে এরকম। তো মনসুর ভাই ভয়ের চোটে কেঁপে উঠছে। তিনি ছোটবেলায় গ্রামে এরকম অনেক ঘটনা শুনছেন যে মাছ চায় এবং নাকি কণ্ঠে বলে মাছ দিয়ে এরকম এরকম এসে, এমনকি ওই যে আমি বললাম যে আমি শুনছিলাম যে অস্ট্রেলিয়ার মতো দেশে নাকি বাংলায় বলছে মাছ দিয়ে। তো এইভাবে তার কাছে বলছে অ্যারাবিকে। তো উনি তো আরবি বুঝতেন যেহেতু কাজ করেন দোকানে। তো ভয়ে তিনি থরথর করে কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি চিন্তা করলেন যে এখান থেকে মানে কিছু তো একটা করা লাগবে না। হাতটা সামনে দেখতেছেন তিনি, তার একটু সামনে। তিনি তাড়াতাড়ি তার ব্যাগের ভিতর থেকে মাছের একটা ব্লক নিয়ে ওই দিয়ে দিচ্ছেন, খেয়াল করেন নাই কিছু, ওইটা ওই হাতের মধ্যে দিচ্ছেন। দেওয়ার পরে উনি দিচ্ছেন দৌড়, মানে মাছটার ওইটা দিয়েই, বাকি ব্যাগটা কিন্তু পুরোটা দেন না, আরো 2-3টা ব্লক অন্য মাছ ছিল তার, দৌড় দিচ্ছেন তিনি এখান থেকে। দৌড় দিয়েছেন তিনি, পিছনে ওই যে শব্দটা আরো লাউডলি শুনলেন, মনে হলো ওই লাউডলি শ্বাস টানতে টানতে তার পিছনে কেউ আসতেছে। তো মনসুর ভাই দৌড়াইছেন, মানে একেবারে প্রাণপণে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি একেবারে তাদের ওই গলির শেষ মাথা দিয়ে বেরোয় তার বাসার কাছে চলে আসছেন। বাসার কাছে এসে তার বাসার সামনে যে গলিটা ওইটাতে ঢুকছেন। অনেকটা বাংলাদেশে থাকে না, মানে ওই যে অনেক ঘর বাড়ি থাকলে দেখা যায় অনেকটা এরকম বিভিন্ন বাসার পেছন দিয়ে যায় ওইরকম আর কি। তো ঢুকে একেবারে যখন বাসার সামনে চলে আসেন, তিনি দেখতেছেন তার বাসায় বাতি জ্বলতেছে। তখন তিনি বুঝলেন যে বাসায় মানুষ আছে, বাকি যে 2জন রুমমেট আছে এদের মধ্যে কেউ আছে আর কি। তিনি একে দরজার কাছে যে হাঁপাইতে হাঁপাইতে 2 হাত দিয়ে হাঁটু ধরে তিনি ডাক দিচ্ছেন তার রুমমেটের নাম ধরে। তো 2বার ডাকার পরে একজন আসলো। কি হয়েছে ভাই? ভাই যে ঘটনা হয়েছে বলে তিনি ওই মাছের প্যাকেটটা দিয়ে বলে রাখেন, মানে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি ঘটছে? দাঁড়ান পরে বলতেছি। তো কিছুক্ষণ তিনি জিরাইলেন, জিরায় তিনি বললেন যে দাঁড়ান আমি আগে গোসল করে আসি ভাই, অনেক নোংরা লাগতেছে নিজেরে বলে তিনি ওই তার ওখান থেকে টাওয়েলারি নিয়ে চলে গেলেন তাদের যে গোসলখানার মধ্যে। কিন্তু ভয় লাগতেছে, তিনি যা দেখছেন বা শুনছেন তার ভয় লাগতেছে। আর তিনি চাচ্ছেন যে একটু গোসল টোসল করে, যেরকম লাগতেছে তার কাছে নিজেকে মানে অপবিত্র ময়লা লাগতেছে। তো তিনি ঢুকলেন গোসলখানায়, ওখানে বাতি জ্বেলে। এখন মজার ব্যাপার হচ্ছে তাদের গোসলখানার পেছনে ছিল খেজুর গাছ বেশ খানিকটা এই সাইডে, আর গোসলখানার ওপরে যে শেডটা দেওয়া ওইটা কিন্তু ওই যে ক্যারোগেটের টিন প্লাস্টিক টাইপের একটা মোটা দিয়ে শেড দেওয়া, ওইটা কিন্তু পাকা করা ছাদ না। তো তিনি জাস্ট মানে পানি অন করছেন, গোসল করবেন। এই সময় মনে হলো যে তার এই যে গোসলখানার ছাদের মধ্যে কিছু একটা দিম করে পড়লো একেবারে জোরে। এরকম সাউন্ড হয় যে বড় কোনো বিড়াল টিড়াল এসে যদি পড়ে সেরকম একটা সাউন্ড, হ্যাঁ এরকম। আর খুব অস্পষ্টভাবে ভাঙা নারীর গলায় জানি কি বললো এখানে, এবং তার যে ওই যে গোসলখানার যে দরজাটা ছিল দরজাটার মধ্যে জোরে মনে হলো কেউ একটা ঠাম করে মারলো, এবং সাথে মানে হাতে নখ থাকলে যেরকম স্ক্র্যাচ করে যায় সেরকম শব্দ হলো। তো মনসুর ভাই তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে সে জাস্ট পানি অন করে গায়ে একটু ঢালছিল পানি, ভয়ে মানে ওখান থেকে বেরোবে কিনা তাও বুঝতেছে না, আবার ওখানে থাকতেও পারতেছে না ভয়ের চোটে। তো তিনি তাড়াতাড়ি মুখে ওই অবস্থায় তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন এবং কোনো মতে গায়ে পানি ঢেলে তিনি বেরোনোর প্রিপারেশন নিলেন। আর তার কাছে মনে হচ্ছে যে তার এই গোসলখানার আশপাশে ওই খারাপ জিনিসটা আছে।
তো তিনি কোনো মতে এই যে লুঙ্গি, শুকনা লুঙ্গি পরে, ভিজা লুঙ্গি হাতে নিছে, কাঁধের মধ্যে তিনি ওই টাওয়াল যেটা ছিল ওইটা নিয়ে দরজা খুললেন এবং দোয়া পড়তেছেন আর দরজা খুললেন। তারপর দোয়া পড়তে পড়তে তিনি ডাক দিলেন রুমমেটের নাম ধরে, ডাক দিলেন। তো রুমমেট একটু পরে বের হয়ে আসলো এখান থেকে। তার আসলে কি হয়েছে, তিনি বললেন যে ভাই রে ভাই, আমার সাথে চলেন বলে রুমমেট তাকে নিয়ে গেল ওইখানে রুমে। তো ঢুকে তিনি তাড়াতাড়ি রুমমেটকে বললেন যে ভাই, এইখানে ভাই ভয়ঙ্কর অবস্থা। বলে কি? বলে যে এরকম আজকে দেখছি, একটু আগে আমার সাথে এরকম হলো। তো রুমমেট শুনে বললো যে আসলে তো ওই জায়গা সম্বন্ধে অনেক কথা শোনা যায়, যদিও আমরা দেখি না, কিন্তু মানুষজন তো বলে, হ্যাঁ, মানুষজনের কাছে অনেক এরকম কথা ওই জায়গা সম্বন্ধে প্রচলিত আছে, কি করবেন? তো বলে যে এই তো, বলে যে আপনারা মনে হয় ভয় দেখাইছে বা কিছু বা সেই তো, যাক আমি দোয়া পড়ে দিই, আপনারে ফু দিয়ে দিই। তো তাদের আরেক রুমমেটও আসলো একটু পরে। আসার পর সে শুনেও বললো যে যাক, রাত্রেবেলা দোয়া দুরুদ পড়েই করবো। তো ওই দিন 3 জনে মিলে তারা গেছে রান্না করতে রান্নাঘরে, কারণ রাতের বেলা তো 3 জনে মিলে রান্না করতে গেছে। বাকি যে মাছের যে ব্যাগ নিয়ে আসছিল, তাদের আরো কয়েকটা ব্লক ছিল, সেগুলা তাদের ফ্রিজে রাখছে, আর ওই একটা মাছের ব্লক বের করে তারা রান্না করতে গেছে। তো রান্না করতে যাওয়ার সময় তারা শুনতেছে তাদের যে রান্নাঘরের পিছনে ভয়ঙ্করভাবে বিড়াল ডাকতেছে, মানে বিড়ালের ভয়ঙ্কর ডাক, সাধারণভাবে ডাকে না, বিড়াল রাগ করলে যেভাবে ডাকে সেইভাবে ডাকতেছে, মানে একদম অন্যরকম কণ্ঠ। তো তখন ওই মনসুর ভাই বলল রুমমেটকে যে ভাই, এই বুঝছেন, এটা কিন্তু স্বাভাবিক না, এটা স্বাভাবিক কোনো বিড়ালের ডাক না। তো তখন রুমমেট বলল যে ভাই, রান্না শেষ হইলে আমরা কয়েকটা পিস ওখানে রাখা শুনে, ওই যে বাইরে যে খেজুর গাছের গোড়ায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো তার আরেক রুমমেট বললো ভাই, রান্না শেষ হওয়ার কারণ তো আর লাগবো কেন, আপনি এমনি রেখে আসেন। যে তখন বললো যে এটা একটা ব্লক দিছি, মনসুর ভাই বলছে ব্লক দিছি, তারপরও তো তার মিটে নাই, সে তাই সেরকম ডাকতেছে, সে সবই চাইছিল আপনার কাছে, মানে কি করবেন, দোয়া পড়েন, দোয়া পড়ে আসেন, আমরা যে রেখে আসি। তো তারা ওই মাছগুলা তখন কেবল জাস্ট ভাজি করছিল, সেখান থেকে তারা 2 পিস মাছ নিয়ে ওখানে রেখে আসার পরে তারা ভিতরে ঢুকছে এবং দোয়া পড়তেছিল। তো যাক, দোয়া পড়তে পড়তে ওই সময় বিড়াল কিন্তু তারপরও ডাকাডাকি করছে অনেকক্ষণ। তো পরদিন যে দেখে যে ওই মাছের টুকরা নাই কিন্তু ওইখানে, তারা পরদিন দেখছে রাতের বেলা তাদের কাছে অনেক ভয় লাগছে, শুইতে মনে হয়েছে যেরকম। মনসুর ভাই এরপর থেকে আর ওই রাত্রেবেলা আসতেন না একলা। মনসুর ভাই ওই যে তার রুমমেট যে অন্য একজন আছে, তার সাথে আগে যোগাযোগ করতেন, করে তার সাথে মিট করতেন, তারপর 2 জন মিলে আসতেন ওখান দিয়ে। আর ওই শর্টকাট রাস্তা নেওয়ার তো প্রশ্নই আসে না, ওদিক দিয়ে আর আসতেন না তিনি। তো এরপর আর ওরকম ভয় পান নাই এরকম। তবে তিনি শুনছেন যে ওইখানে আরেক বাঙালি ভাই আছে, তারা থাকেন একটা বাসায় এরকম তাদের মতোই। তো ওই বাসায় নাকি তাদেরকে ওই বলছে, প্রায় এসে বলে যেখান থেকে ভাগ, মানে আরবিতে বলে তাদেরকে, এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে বাসার পিছনে, ঠিক তাদের বাসার পিছনে হাঁটাহাঁটি করে, আর বলে প্রায় এরকম শুনে, এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে, এবং অনেক সময় জানালা নক করে যায় বাসার। তো প্রথম তারা ভাবতো যে এটা মনে হয় কোনো আরব বা কেউ এখানকার লোকাল কেউ বা কোনো বেদুইন টাইপের মানুষ করে আর কি। তো তারা এটা করার জন্য তারা যেরকম 4 জন থাকে, তারা 4 জনই একসাথে বেরোইছে এরকম শুনে। একদিন কেউ নাই বাসার আশেপাশে, কিচ্ছু নাই, মানে কোনো মানুষজন কিচ্ছু নাই, এই জায়গা বাসা খালি, মানে চারিপাশ খালি, খা করতেছে। এবং তারা যখন আবার ঘরে ঢুকছে, সাথে সাথে তাদের জানলার মধ্যে নক করছে। তো এটা ওই ওখানে শুনছে অন্য বাঙালির, এবং আরো টুকিটাকি এরকম এক্সপিরিয়েন্স নাকি অনেকেই পাইছে। তো যেটা মূলত তারা জানতে পারে সেটা তো বাঙালিদের কাছ থেকেই জানতে পারে, অথবা কখনো যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি কেউ শেয়ার করে তাদের কাছ থেকে। মোট কথা টুকিটাকি ছোটখাটো গল্প তারা শুনছেন। বাট আবার অনেকে ব্যাপার আছে যে অনেকে নাকি এটা স্বীকারই করে না। অনেক বাঙালি ভাই আছে, তাদের সাথে কথা বলছে, তারা বলে যে না ভাই, আমরা কিছু দেখি নাই এই সেই। যাই হোক, মনসুর ভাইয়ের কথা হচ্ছে, ভাই এটা সবাই যে এরকম এক্সপিরিয়েন্স করবে এমন তো কোনো কথা নাই। যে কোনো মানুষ দেখতে পারে, যে কোনো মানুষেরই একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো যার হয় সেই বুঝে জিনিসটা কতটা ভয়ের।